আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 98 ব্যাচের আজকে 13তম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো কিওয়ার্ড রিসার্চের ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ যে বিষয়গুলো আছে এগুলো আমরা একটু দেখব। তো এটা দেখার আগে আমরা আবার একটু জেনে আসি যে আমাদের কিন্তু নেক্সট ক্লাস, আই মিন 23 তারিখ যে ক্লাসটি আছে আমাদের, সেই দিনে কিন্তু আমাদের পরীক্ষা আছে, মানে মিড টার্ম এক্সাম আছে, যেটা আমি আপনাদের কাছ থেকে জানলাম, সবাই আমরা জানি। তো আমরা যদি না জানি তাও আমরা একটু জেনে জেনে নিলাম। 23 তারিখ মানে 23 সেপ্টেম্বর আমাদের মিড টার্ম এক্সাম আছে। তো আমরা সুন্দর মতো এক্সাম দিব। তো আমরা যদি এখনো কেউ না জানি যে আমাদের মিড টার্ম এক্সাম আছে, আমি আবারও আপনাদের এক ঝলকে বলে দিচ্ছি মিড টার্ম এক্সামে কি থাকবে। তো মিড টার্ম এক্সাম নিয়ে আমি আগের বার অত ডিটেলস বলেছি, এখন আর এত ডিটেলস বলবো না। আমি এক ঝলকে সবই বলে দিচ্ছি। তো মিড টার্ম এক্সামে কি কি থাকবে? তো মিড টার্ম এক্সামে আমরা খুব ভালো মতো জানি, আজকে ক্লাস থেকে শুরু করে প্রথম পর্যন্ত, মানে 1 থেকে 13তম ক্লাস পর্যন্ত যা যা ছিল সবই আমাদের ক্লাসে ইনক্লুডেড থাকবে। এক্সাম হবে, কিছু এমসিকিউ থাকবে এবং কিছু স্মল কোশ্চেন থাকবে। তো এগুলো কিন্তু আমাদের টোটাল থাকবে। এবং আমাদের এক্সাম হবে ক্লাস টাইম, মানে আজকে আমাদের যেহেতু 9টায় ক্লাস হয়, তো আমাদের 9টায় ক্লাস শিডিউলে থাকবে। তারপর আমাদের এক্সামটি কন্ডাক্ট হবে গুগল ফর্মে। তো এটাও আমরা ক্লিয়ার হয়েছি। তারপর আমাদের ওখানে যখন গুগল ফর্মে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, যদি সাবমিট বাটনে ক্লিক করার ফলে নেক্সটে দেখবেন ভিউ রেজাল্টস বাটনটি আসছে। তো ভিউ রেজাল্টস বাটনে ক্লিক করলে আপনি রেজাল্ট দেখতে পারবেন, প্লাস আনসার শিট দেখতে পারবেন, যে আপনি কোন কোন জায়গায় ভুল করেছেন সেটি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং সাবমিট বাটনে ক্লিক করার পরবর্তীতে যদি 2বার সাবমিট করেন তাহলে কিন্তু করতে পারবেন না। এছাড়াও পোস্ট করার 2 ঘন্টার টাইম পর্যন্ত আপনি উত্তর দিতে পারবেন। আমরা যেহেতু অনলাইনে পরীক্ষা দিচ্ছি, সবাই ঠিক টাইমে জয়েন করতে পারবেন না, এটাই স্বাভাবিক কথা। ক্লাস, আমাদের এক্সাম কিন্তু দিতে সময় যদিও লাগবে না, তারপরও আপনাদের 2 ঘন্টার মতন পর্যন্ত এক্সামের সময় খুলে দেওয়া হয়েছে, যাতে আপনারা সাবমিট করতে পারেন। এবং কেউ একবারে বেশি সাবমিট করতে পারবেন না। মনে করেন আপনার রোল নাম্বার দিয়ে নাম দিয়ে সাবমিট করেছেন, তারপরে আবারও একবার প্রশ্ন দেখে উত্তর দেখে মনে হলো আরেকবার সাবমিট করি, যাতে আমি হায়েস্ট মার্ক পাই। তো আপনার যদি 2বার আমি সেম নাম এবং সেম রোল নাম্বার দেখি, তাহলে আপনি যদি ফুল মার্কস ও পান, তাও আমি কি করব, আপনাকে কিন্তু ফেল হিসাবে দেখিয়ে দিব, মানে এক্সামটা বাতিল দেখিয়ে দিব। এবং আপনি যদি ফুল রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি দেন, তাও কিন্তু আপনার এক্সামটি বাতিল করা হবে। যদিও আপনি যদি ফুল মার্কস পান, তারপরও কিন্তু আপনার এক্সামটি বাতিল হিসাবে গণ্য হবে। তো এক্সামের দিন আমাদের ক্লাস হয় না, এবং ফাইনাল রেজাল্ট নর্মালি পাবলিশ হয় না, এবং ক্লাসের রেজাল্ট নিয়ে ডিসকাশন হবে। নর্মালি আপনারা কি কি লিখেছেন, রিটেন কোশ্চেনে কি কি ভুল করেছেন, এগুলো নিয়ে আপনাদের ডিসকাশন হবে। নেক্সট আমাকে প্রায় কোশ্চেন করে, স্যার আমরা এক্সামটি দিয়ে কি কি গেইন করব। আমরা গত ক্লাসে বলেছি যে এক্সামটি যদি দেই, আমাদের ফিউচারে ডিজিটাল মার্কেটিং যখন আমরা কোনো জায়গায় এক্সাম দিতে যাব, এটার একটা আমাদের ভালো ভালো এক্সপিরিয়েন্স হবে। এর সাথে সাথে যারা ফাইনাল এক্সাম দিবে তারও একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো আমরা যেগুলো ভুল করব সেটা যাতে আমরা নেক্সট টাইম ভুল না করি, সের জন্য কিন্তু আমরা অবশ্যই এক্সামটি দিব। ঠিক আছে? তো আমরা ফেল করব না, ঠিক আছে, এই জন্যই কিন্তু আমরা এক্সামটা দেওয়ার ট্রাই করছি। তো পাশ করার সব থেকে বেটার ওয়ে কি, আমরা সবগুলো রিটেন কোশ্চেন আনসার গুলো দিব। ঠিক আছে, তাহলে আমরা ফেল করব না। তো আমাদের ফুল মার্কস কত? ফুল মার্কস হলো আমাদের মাত্র 50 মার্কের আনসার, খুবই ইজিলি দিতে পারবো।
পাস মার্ক হলো 35। রিটেন কোশ্চেনগুলো আনসার করতে পারলে আমরা ইজিলি 35 পেয়ে যাই। এবং আমি টাইম ফ্রেম দিয়েছি 40। ঠিক আছে, 40 মিনিট। তো গুগল ফর্মে আমি আগে গত ক্লাসে বলেছি, আমি আজকেও বলে রাখি, গুগল ফর্মে টাইম কিন্তু আপনি কখন জয়েন করেছেন মানে গুগল ফর্মে এসেছেন এটা দেখা যায় না। শুধুমাত্র দেখা যায় আপনি কখন সাবমিট বাটনে ক্লিক করেছেন। তো আপনি কয়টার দিকে গুগল ফর্মে এন্টার করেছেন সেটা কিন্তু রেজিস্ট্রি হয় না। তো এই টাইমটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন এটা আপনার উপর ছেড়ে দিলাম। আমি কিন্তু আপনাকে জাস্ট টাইমটা বলেছি যে আমাদের ক্লাসটি, আপনার এক্সামটি শুরু হবে 9টা থেকে। এক্সামটি আমি এক্সাম লিংক দিয়ে দিব, এবং আপনার 11টার পরে যারা যারা এক্সামটি 11টার পরবর্তীতে সাবমিট করবে তাদের এক্সামটি আমি গ্রহণ করব না। আশা করি এর পরবর্তীতে আর কিছু আমাকে বলা দরকার নেই। তো আমরা যদি একটু দেখি, আপনাদের জন্য একটি ডেমো করে এনেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম থাকবে। আপনি নিজের স্টুডেন্ট আইডিটা দিয়ে দিবেন। যদি কোনো কারণে স্টুডেন্ট আইডি আপনি হারিয়ে ফেলেন, অনেকদিন সময় ছিল, এখনো আরো একদিন সময় আছে। অফিসে কল দিয়ে আপনার স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার যেটি থাকবে এটি জানিয়ে দিন। কল দিলে আপনাকে বলে দিবে। অবশ্যই স্টুডেন্ট আইডি, আপনার রোল নাম্বার না। এলডিএম 99, LDM 98 আপনার রোল নাম্বার হবে না। অথবা আমাদের এটা কিন্তু হবে না। অথবা আপনার মোবাইল নাম্বার কিন্তু আপনার স্টুডেন্ট আইডি না। এবং অবশ্যই আমরা যে মিটিং আইডি দিয়ে প্রতিদিন ক্লাস করি একটার পর একটা, সেই মিটিং আইডিও কিন্তু আপনার রোল নাম্বার না। এবং আপনার পাসওয়ার্ডও কিন্তু মোবাইল নাম্বার না। আপনার স্টুডেন্ট আইডি না। তো স্টুডেন্ট আইডি কোনটা হবে এটা কিন্তু আমরা খুব ভালো মতো বুঝতে পারছি। 4টে ডিজিটের একটি নাম্বার, যেটা আপনি যখন রেজিস্ট্রি করেছিলেন আপনাকে দেওয়া হয়েছিল, সেটি কিন্তু আপনার রোল নাম্বার। তো এই রোল নাম্বারটি আপনি সুন্দর মতো, আপনার মোবাইলে যদি না থাকে আপনি অফিসে কল দিয়ে নিয়ে নেবেন। অফিসের নাম্বার আপনার গ্রুপের মধ্যেই আছে। যদি আমরা না পেয়ে থাকি, জাস্ট উপরে যদি দেখি এখানে কিন্তু লেখা আছে। ঠিক আছে, এছাড়াও আপনার কাছে যদি না থাকে আমার কাছ থেকে নিয়ে যান। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের এক্সাম হলো 9টার দিকে। আমাকে রাত 9টার দিকে বা 8টা 55-তে কেউ আমাকে বলবেন না, স্যার আমি এখনো সারাদিন সারা রাত ছিল, আমার সময় ছিল না। 5টা মিনিট কল দিয়ে অফিসে, এই 3-4 দিন প্রায় 1 সপ্তাহ চলে গেছে, আপনি জানিয়েছেন আমার সময় ছিল না স্যার একটাবার অফিসে কল দিয়ে আমার রোল নাম্বার নেওয়ার। এখন আমি এক্সামটি দিতে পারছি না, প্লিজ আমাকে ফোন নাম্বারটি দেন বা আমার রোল নাম্বার দেন। তো আপনার রোল নাম্বার কিন্তু আমার কাছে নেই। আপনার রোল নাম্বার স্যারের কাছে নেই, কোথায় আছে? অফিসে আছে। তো অফিসে এখন আপনি ফোন দিলে পাবেন রাত 9টায়। বাংলাদেশের কোনো অফিস খোলা থাকে না। তো আমরা কি করব? আমাদের সময় আছে, অফিসে অফিস টাইমে কল দিব। হতে পারে আপনার ফার্স্ট কল তারা নাও ধরতে পারে। সারাদিন 2-1বার কল দিলে অবশ্যই তারা কল ধরবে। এখন এটা কোশ্চেনও করতে পারেন, স্যার ফার্স্ট কল দিয়েছি তারা ধরেনি, আমি আর কল দেব না। এটা আপনার নিজের দায়িত্ব। ঠিক আছে, সবাই আপনার মতো ফ্রি না। ঠিক আছে, সবাই কিন্তু ব্যস্ত থাকে। তো অফিসের কথাটাও একটু চিন্তা করব। অফিসে কিন্তু হাজার হাজার স্টুডেন্টরা তাদের জন্য ব্যস্ত থাকে। সবার কথা চিন্তা করে আমরা আগাবো। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি একটি লিখেছি, হোয়াট ইজ দ্য ফুল অ্যাব্রিভিয়েশন অফ এসইও। তো আমরা মনে করলাম, আমার একটি স্টুডেন্ট মনে করলো এটার আনসার হলো সিস্টেমেটিক ইঞ্জিন আউট। এটি দিয়ে সে সাবমিট বাটনে ক্লিক করলো। তো এরকম যদি কোশ্চেন থাকতে পারে, এটা দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে রেজাল্ট চলে গেল। তো আপনি যদি গুগল ক্রোম দিয়ে এক্সামটি দেন, অবশ্যই মোবাইল ইউজার এবং আমাদের
পিসি ইউজার দুজনেই যদি মোবাইল দিয়ে আনসার করেন, তাহলে এখানে এসে আপনি কি পাবেন? এরকম একটি স্ক্রিন পাবেন যার মধ্যে লেখা থাকবে ভিউ স্কোর। তো ভিউ স্কোরে যদি আমরা ক্লিক করি, তাহলে একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসের মধ্যে আপনি যে ভুল করেছেন সেটা দেখা যাবে, এবং ভুল করার কারণটাও এখানে দেখতে পারবো। তো এখানে আমি প্রতিটি কোশ্চেন যে কয়টি থাকবে, 70, এই কয়টি কোশ্চেন আছে আমার ঠিক খেয়াল নেই, 50 নাম্বারের কোশ্চেন থাকবে, ঠিক আছে, 50 মার্কসের 50 কোশ্চেন থাকবে। আমরা কত নাম্বার কোশ্চেন পাবো সেটাও দেখবো, এবং এখানে কোশ্চেনের মার্কসও দেওয়া থাকবে। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা রিটেন কোশ্চেনের মার্ক কিন্তু পরবর্তীতে পাবো। এবং এখন আপাতত আমরা এমসিকিউ এর মার্ক আমরা পাবো। আপনাদের একটি কোশ্চেন আমি করি, আপনাদের স্টুডেন্ট আইডি যদি কারেক্টলি দেন, এটা কি ক্রস আসবে নাকি রাইট আসবে? আপনাদের আমি কোশ্চেন করছি, একটু যারা একটু বিরক্ত হতে পারেন, একটু বলেন তো এটা ক্রস আসবে নাকি রাইট আসবে? এটা যদি মার্কস থাকেও, এটা ক্রস আসবে। এই যে ভাইয়ারা এখনই ভুল করেছেন, এটা কি আসবে? এটা ক্রস আসবে। কেন? এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসবে। দেখেছেন, এখনই কিন্তু ভুল করেছেন। পরীক্ষা হলে কি করবেন ভগবান জানে। তো আমরা বুঝতে পারছি, এটা একটু আগে আমি বুঝিয়েছি যে আমাদের সবকটি যে কয়টি ছোট কোশ্চেন থাকবে, আপনি যতই কারেক্ট লেখেন এটা ক্রস থাকবে, এবং পরবর্তীতে আমরা নাম্বারটি যুক্ত করে ক্লাসে ডিটেলস ডিসকাশন করব। বিশ্বাস ভাইয়ার মতো আর কার কার? বিশ্বাস ভাইয়া ক্লিয়ার হয়েছি? দেবব্রত ভাইয়া, যদি এরকম থাকে, শর্ট কোশ্চেন গুলো আমরা পরবর্তীতে, এরকম যদি আমাদের শর্ট কোশ্চেন গুলো থাকে, আমরা এই মার্কস গুলো, ওকে, আমরা বুঝিনি। তো আমরা যেহেতু বুঝতে পেরেছি, তো আমরা এখানে রোল নাম্বার আছে, রোল নাম্বার আমরা যদি না পাই অফিস টাইমে জেনে নিব। অফিস টাইম হলো 10টা থেকে 5টা, এবং মোবাইল নাম্বার রোল নাম্বার দিয়ে আমরা জেনে নিব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। তো এটা কিন্তু আমাদের, আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। আজকে আমরা একটু দেখি আর কি কি আছে আজকের ক্লাস টপিকটা। আজকের ক্লাস টপিক হলো আমাদের খুব ইজি টপিক এবং ইন্টারেস্টিং টপিক, কিওয়ার্ড রিসার্চ। তো আজকেরটাও কিন্তু একটু ঘুমন্ত টপিক। কিওয়ার্ড রিসার্চ কিন্তু আজকেও কিন্তু থিওরি ক্লাস। আজকেও কি ক্লাস? আজকেও কিন্তু থিওরি ক্লাস। তার মানে আজকের থেকেও কিন্তু আমরা অনেক কিছু কমন পাবো এক্সামে, যেমন গত ক্লাসটা থেকেও কমন পাবো, আজকে থেকেও কিন্তু অনেক কিছু কমন পাবো। তো আমরা একটু দেখি যে কি কি জিনিস আছে। তো আমরা পিপিটি ফাইলে যাই এবং দেখি কি কি জিনিস আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি। তো আমরা দেখি কিওয়ার্ড রিসার্চে কি কি আছে। তো ডিফাইনিং কিওয়ার্ডস, কিওয়ার্ডসে কি কি আছে আমরা দেখি। তো কিওয়ার্ডস ক্যাটেগরি ওয়াইজ আমরা 4 ভাগে ভাগ করতে পারি, 3 ভাগে মেবি, নিজে বলে গেছি 3 ভাগে, হ্যাঁ 3 ভাগে ভাগ করতে পারি। তো আমরা 3 ভাগে ভাগ করতে পারি, কি কি ভাগে আমরা দেখি। একটা হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, ঠিক আছে, যে কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের যে কাস্টমার আছে তাদেরকে আমরা বুঝাবো, সেটা হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, ঠিক আছে। কিওয়ার্ড তো আমরা গত ক্লাসে বুঝেছি কিওয়ার্ড কাকে বলে। তো যে কিওয়ার্ড দিয়ে আমরা কাস্টমারকে ভাগ করব তাকে আমরা বলি কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। তারপরে একটি হলো প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। তো যে কিওয়ার্ড দিয়ে আমরা প্রোডাক্টকে বুঝবো সেটা হলো প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। তারপরে আরেকটি হলো লাস্ট অ্যান্ড ফরমোস্ট, যেটা আমরা লোকেশন ভিত্তিক যেটা আছে সেটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, স্যার কিওয়ার্ড কি এই 3টা টাইপই, আর কোনো কিওয়ার্ড নাই বা কিওয়ার্ড টাইপ নাই? আরো আমাদের কিওয়ার্ড টাইপ আছে। কিওয়ার্ডকে আমরা অন্যান্য ভাবে, যেটা আমাদের প্র্যাকটিক্যাল ইউজে সবচেয়ে বেশি দরকার, এটা তো আমাদের নর্মালি আমরা এক টাইপের ক্যাটেগরি ওয়াইজ আমরা ভাগ করে থাকি।
কিওয়ার্ডের যে সাইজ আছে, মানে এটা কতটুকু বড় ছোট হবে, সে ওয়াই যদি ভাগ করি, আমরা ওটাকে 5 ভাগে ভাগ করতে পারি। তো কি কি ভাগে? তো এটাকে আমরা এর লেন্থ বা সাইজ দিয়ে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কি কি? এটা হলো শর্ট টেল কিওয়ার্ড, মানে যার লেস ছোট। এটা হলো লং টেল কিওয়ার্ড, যেটার সাইজ শর্ট থেকে একটু বড়। তারপর হলো সাব গ্রুপ কিওয়ার্ড, যেটা একটা নির্দিষ্ট গ্রুপকে কেন্দ্র করে হবে। তারপর হলো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, যেটা নির্দিষ্ট কিছু সময়ের জন্য ট্রেন্ডি থাকবে, তারপরে মানুষ আবার ভুলে যায়। একটা নির্দিষ্ট ট্রেন্ডি সময় পর্যন্ত থাকবে, তারপরে আবার ভুলে যাবে। তারপরে লং টার্ম ফ্রেশ কিওয়ার্ড, যেটা অনেকক্ষণ অনেকক্ষণ সময় এই কিওয়ার্ড গুলো মানুষের মুখে মুখে এবং মানুষের কাছেই আর কি অলওয়েজ থাকে। তো আমরা তাহলে জানলাম কিওয়ার্ড নর্মালি কয় কয় টাইপের হয়। তো আমরা তাহলে এখন দেখি কিওয়ার্ড গুলো কিরকম, কি কি আছে, এগুলো আমরা বোঝার ট্রাই করি। তো আমরা এখন দেখি কিওয়ার্ড গুলো কি কি আছে। তো ক্যাটেগরি ওয়াইজ কিওয়ার্ড গুলো কি কি আছে আমরা দেখি। কাস্টমার ডিফাইন কিওয়ার্ড গুলো কাকে বলে? তো যে কিওয়ার্ড দিয়ে আমরা কাস্টমারকে বোঝার ট্রাই করব তাকে বলি কাস্টমার ডিফাইন কিওয়ার্ডস। আমি বুঝিয়ে বলি, যেগুলো কিওয়ার্ডস আমি কিওয়ার্ডস আপনি যেসব কাস্টমারকে আকর্ষণ করতে চান তাদের উপর ফোকাস করে, এবং পটেনশিয়াল কাস্টমারকে যে শব্দগুলি ব্যবহার করলে আপনার খোঁজার সময় আপনি ব্যবহার করতে পারেন, মানে আপনার প্রোডাক্টকে ব্যবহার করবে এরকম কাস্টমারকে আপনি টার্গেট করবেন, তাদেরকে আমরা কি বলি? কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড আমরা বলে থাকি। তো আমি একটা উদাহরণ দেই, তাহলে আপনারা বেশি ক্লিয়ারলি বুঝতে পারবেন। লাইক, আপনি মনে করেন যে একটি রানিং শু বা একটি দৌড়ানোর শু আপনি সেল করতে যাচ্ছেন, যেটা শুধুমাত্র বিগিনারদের জন্য হবে, যে মাত্র দৌড়ানো শুরু করছে। তো তার জন্য আপনার কাস্টমার কেমন হতে পারে, এটা চিন্তা করে আপনি তার জন্য কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড একটি বানাবেন। তাহলে কিরকম কিওয়ার্ডটি হতে পারে? তো তার জন্য হতে পারে বেস্ট রানিং কিওয়ার্ড ফর বিগিনার্স। অথবা আমরা এরকমের কিওয়ার্ড ব্যবহার করতে পারি, যদি সস্তা দেখে আমরা চিন্তা করি বা সস্তা ওয়ার্ডটি ব্যবহার করি, অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স। এরকম একটি কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। তো এরকম কিওয়ার্ড দিয়ে আমরা যদি গুগলে সার্চ দিই তাহলে আমরা কি পাই? তো এই কিওয়ার্ড দিয়ে আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখি মানুষ এই কিওয়ার্ডটি ব্যবহার করে নাকি করে না। তো এই কিওয়ার্ড দিয়ে আমরা দেখেছি যে আপনি যদি এখনো কিওয়ার্ডটি সার্চ দেন আপনি কিন্তু কিছু পাবেন। উপরের দিকে আমরা আরো অনেক কিছু পাচ্ছি, এই জন্য আমি উপরটা কেটে দিয়েছি, কারণ এখন তো একটু এআই চলে এসেছে। তো এখানে আমরা আর একটু কিছু পাবো। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি 7 বেস্ট কিওয়ার্ড ফর রানিং শো 2027। তারপর এখানে ডিজিটের কিছু কোশ্চেন আর আনসার আর কি থাকবে। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা নর্মালি পাবো, আপনি যদি গুগলে সার্চ দেন এগুলোই পাবেন। তারপর আর কি কি আসবে? প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড। তো যেটা একটু আগে দেখেছি, আমরা কাস্টমারকে ডিফাইন করার জন্য কিওয়ার্ডকে আমরা কাস্টমার ডিফাইন কিওয়ার্ড বলছি। তাহলে প্রোডাক্ট ডিফাইন কিওয়ার্ড কি হবে? যে কিওয়ার্ড দিয়ে আমরা প্রোডাক্টকে ডিফাইন করব। তাহলে সেটা কি? আমরা একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। আগে কোশ্চেন এটা বুঝি। যে কিওয়ার্ডকে সরাসরি আপনার প্রোডাক্টকে বা সার্ভিসকে বর্ণনা করে বা আপনার বিক্রি করা জিনিসকে বর্ণনা করে তাকে আমরা প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড। তার মানে আমরা প্রোডাক্টকে যতটা পারি হাইলাইট করার জন্য যেসব কিওয়ার্ড ব্যবহার করি তাদেরকে আমরা প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড বলে থাকি। এটি উদাহরণ দিই তাহলে আমরা খুব ভালো মতো বুঝবো। যেমন আমরা একটু ধরি, ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল আপনি সেল করবেন। তাহলে সেটার জন্য আমরা কিরকম একটি প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড ইউজ করতে পারি? যেমন আমরা ইউজ করতে পারি রিইউজেবল স্টেইনলেস স্টিল ওয়াটার বটল। দেখেন এগুলো সবগুলো কিন্তু আমাদের বিশেষণ। রিইউজেবল এটি বিশেষণ, স্টেইনলেস স্টিলও কিন্তু একটি বিশেষণ। মানে আমরা
আমাদের যে প্রোডাক্টটি আছে এটা কিভাবে আমরা মানে তাদেরকে আউটসেল করব, এটাকে আমরা বুঝাবো যে এর থেকে ভালো জিনিস আর নাই। তার জন্য আমরা কি করছি, আমরা স্টেনলেস স্টিল ওয়াটার বটল আমরা দিলাম। তো এগুলো দিয়ে যদি আমরা গুগলে সার্চ দিই তাহলে আমরা কি পাই? এগুলো দিলে আমরা দেখছি স্টেনলেস স্টিল ওয়াটার বটল দিয়ে সার্চ দিলে আমরা এখানে এগুলো পাচ্ছি। এগুলো দিয়ে আমরা এগুলো পাচ্ছি, দেখতে পাচ্ছি অ্যামাজন হেল্পফুল, এগুলো পাচ্ছি। তার মানে কি, এই প্রোডাক্টের মধ্যে কিন্তু এই কিওয়ার্ড গুলো আছে দেখেই এটি ব্যবহার হয়েছে। তো আমরা তাহলে ক্লিয়ার হলাম, স্টেনলেস স্টিল ওয়াটার বটল ইজ এ গুড কিওয়ার্ড। তারপরে আমরা আবার দেখি, ট্রাই করি জিও টার্গেটিং কিওয়ার্ড। তাহলে জিও টার্গেটিং কিওয়ার্ড গুলো কি? যে কিওয়ার্ড গুলো আমাদের লোকেশন গুলো টার্গেট করে আর কি রেডি করা হয়, তাদেরকে বলা হয় জিও টার্গেটিং কিওয়ার্ড। তো আমরা তাহলে একটু বুঝি, জিও টার্গেটিং কিওয়ার্ড বলতে আমি কি বোঝাচ্ছি, লোকেশন টার্গেট করা বলতে আমি কি বোঝাচ্ছি। এই কিওয়ার্ড গুলো লোকেশন টার্গেট করার জন্য ব্যবহার করা হয়। সাধারণত এইগুলোকে শহর বা দেশের নাম থাকে। উদাহরণ যদি আমি দেই, মনে করেন আপনি নিউ ইয়র্কে একটি পিৎজা দোকান চালাচ্ছেন, তাহলে এটার জন্য জিও টার্গেটিং কিওয়ার্ড কি হতে পারে? তো এটার জন্য হতে পারে বেস্ট পিৎজা শপ ইন নিউ ইয়র্ক। এটা আমরা চালালাম। তো এটা দিয়ে আমরা যদি গুগলে সার্চ দিই তাহলে কি আসবে? তাহলে আমরা গুগলে সার্চ দিলে দেখছি যে এরকম কিছু একটা আসবে। উপরে কিন্তু আমি একটু আগে বলেছি এআই, গুগলের সাথে এআই ইন্টিগ্রেট হয়ে গেছে। উপরে গুগলের এআই আছে, ওগুলো আমরা বাদ দিয়ে এর পরবর্তীতে আমাদের এসইও গুলো আসবে। তো এসইও গুলোতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে রেজিস্ট্রেট আসছে, পরে আমাদের এসইও দিয়ে যেগুলো ব্লক উপরের দিকে আসছে, এনওয়াইসি পিৎজা, এনওয়াইসি পিৎজা, এনওয়াইসি নিউ ইয়র্কের, এগুলো কিন্তু আসছে। ওকে, তো আমরা বুঝতে পারলাম এগুলো এই কিওয়ার্ডের কারণে এগুলো ওয়েবসাইট কি জন্য আসছে, কারণ এই কিওয়ার্ডের উপরে এই ওয়েবসাইট গুলো কিন্তু র্যাঙ্ক হয়েছে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি। তারপরে হলো কিওয়ার্ড লেন্থের উপরে আমাদের ওয়েবসাইট, কিওয়ার্ড লেন্থের উপরে কিভাবে ভাগ করতে পারি। প্রথমটি ছিল শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কাকে বলে? এগুলো সাধারণত দুই বা ততোধিক শব্দ নিয়ে গঠিত, এবং এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় কারণ এগুলো জেনারেল কিওয়ার্ড, এবং এগুলোর সার্চ ভলিউম বেশি এবং প্রতিযোগিতাও বেশি। মানে যেগুলো নর্মাল একটা সেন্সে, একটা ওয়ার্ডে মানুষ নর্মাল কথা বলতে যেগুলো ব্যবহার করে থাকে, সেগুলো আমরা কি বলি? সেগুলোকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলে থাকি। এগুলো সব সর্বোচ্চ কয়টা ওয়ার্ড হয়? একটা বা দুইটা ওয়ার্ড, দুইটা বা তিনটা ওয়ার্ডের মধ্যেই হয়ে থাকে। মাঝে মাঝে একটা ওয়ার্ডের মধ্যেও কমপ্লিট হয়ে যায়। এগুলো সাধারণত আপনার ব্রড ব্রড কিওয়ার্ড হয়ে থাকে, এবং এগুলোর আমি একটু বলে রাখছি, সার্চ ভলিউম বেশি, মানে অনেক বেশি সার্চ হয়। যেহেতু সার্চ বেশি হয় এবং এটি সবার মুখে মুখে থাকে, তাই প্রতিযোগিতা বেশি। এটি উদাহরণ দেই, আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন। উদাহরণ হলো, মনে করেন ল্যাপটপ বা রানিং শু। আমরা যে ল্যাপটপ বলছি, আমরা কিন্তু বলছি না ল্যাপটপটা কম দামি নাকি বেশি দামি, অথবা ল্যাপটপটা কার জন্য আমরা স্টেটেড করছি না। তো ল্যাপটপটা বলতে ল্যাপটপ বলছি, আর কিছু কিন্তু স্টেট করছি না। অ্যাট দ্য সেম টাইম রানিং শু বলছি, রানিং শুতে বলছি, রানিং শু আসলে কার জন্য, ছেলে মেয়ে বাচ্চাদের, এটা কিন্তু স্টেট করছি না। রানিং শু কোন টাইপের পায়ের জন্য, লম্বা, ছোট, মোটা, কোনো টাইপের কোনো কিছু বলছি না, জাস্ট রানিং শু বলছি। তার মানে আমরা কি বুঝলাম? এগুলোর আমাদের ভলিউম বেশি হবে এবং প্রতিযোগিতাও বেশি হবে, কারণ এগুলো দিলে আমাদের অনেক বেশি সার্চ ভলিউম বেশি হয় এবং প্রতিযোগিতাও বেশি হয়। তাহলে আমরা একটু ল্যাপটপ দিয়ে সার্চ দিয়ে দেখি। তো ল্যাপটপ দিয়ে যদি সার্চ দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ল্যাপটপ, কারণ যেহেতু আমরা ল্যাপটপের
কোনো ডেসক্রিপশন দিচ্ছি না যে ল্যাপটপটা কোন দামি হবে। তো ল্যাপটপ অ্যান্ড নেটওয়ার্ক কম্পিউটার দেখতে পাচ্ছি, ল্যাপটপ ওয়ালমার্ট দেখতে পাচ্ছি, এখানে অনেক টাইপের দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কোনো প্রাইস ব্র্যাকেট কিছু দিয়ে দেখে আমাদের কিন্তু অনেকগুলো সার্চ দেখতে পারবো। তারপরে আমরা নেক্সটে যাচ্ছি, যে লং টেল কিওয়ার্ড, মানে যখন আমরা একটি কিওয়ার্ডকে একটু কাস্টমাইজ করে দিব তখন সেটা কি হচ্ছে, লং টেল কিওয়ার্ড হচ্ছে, এবং 3 থেকে 4 ওয়ার্ড এর মতো হয়ে যাচ্ছে। তো এগুলো কিওয়ার্ড, নির্দিষ্ট কিওয়ার্ড যা প্রায়শই 3 থেকে 4 বা তার বেশি শব্দ হয়ে যাচ্ছে, এবং এগুলোর সার্চ ভলিউম একটু বেশি হয়, কিন্তু প্রতিযোগিতাও কম হয় এবং আরো বেশি টার্গেটেড হয়। কেন টার্গেটেড হয়? কারণ আমরা এগুলোকে একটু টার্গেটেড করে বানিয়ে দিই। কেননা এগুলো আরো বেশি ওয়ার্ড বেশি হয় এবং আরো বেশি টার্গেট করার জন্য করা যায়। তো আমরা একটু উদাহরণ দেখি, আমরা ক্লিয়ার হয়ে যাব। উদাহরণ আমরা ল্যাপটপটাই যদি দেখি, আমরা বলছি বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস। তো আমরা যখন এরকম একটি এই কিওয়ার্ড করব, তখন আমরা শুধু ল্যাপটপ বলছি না, আমরা বলছি ল্যাপটপ ফর স্টুডেন্টস। তার মানে স্টুডেন্টরা কিরকম ল্যাপটপ ব্যবহার করবে? অবশ্যই কম দামি ল্যাপটপ ব্যবহার করবে, যার মধ্যে শুধুমাত্র এক্সেল এবং এমএস ওয়ার্ড চললেই হলেই চললো, এর বেশি না হলে দরকার নেই, বা একটু গুগল ক্রোম একটু চললো, তাদের জন্য তো গেম খেলা বা গ্রাফিক্সের কাজ বেশি দরকার নেই। তারপরে আমি এখানে বাজেটও দিয়ে দিলাম, যাতে বুঝাতে পারলাম যে আমার টাকা যাতে একটু কম লাগে। তার উপরে আমি আরেকটি কিওয়ার্ড ইউজ করলাম, বেস্ট। তার মানে সব থেকে বাজেটের মধ্যেও সব থেকে বেস্ট যেটা হবে সেটা যাতে আমার সার্চ রেজাল্টে আসে। তো আমরা এটাকে আরো বেশি টার্গেটেড করে আরো বেশি বেটার ওয়েতে দেখালাম। তো এই যে কিওয়ার্ডটি ইউজ করলাম, আমরা ক্লিয়ার হয়েছি? তো আমরা বুঝতে পেরেছি। তো এইভাবে যদি আমরা শুটাকেও টার্গেট করি, বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিটও আমরা দিতে পারি। রানিং শু ফ্ল্যাট ফিটের জন্য বেস্ট রানিং শু, তো এভাবে করে আমরা দিতে পারি। তো আমরা যদি বেস্ট বাজেট ফর বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস দিয়ে সার্চ দেই, তাহলে আমরা দেখতে পারি বেস্ট রানিং শু ফর স্টুডেন্টস দিলে এরকম আসে, এবং বেস্ট চিপ ল্যাপটপ ফর 2025 আমরা দেখতে পাচ্ছি কিছু আসছে পিসি ম্যাগে, এবং নিচের রেজিটের কিছু আসবে। আপনি গুগলে সার্চ দিলেও এরকমই কাছাকাছি কিছু একটা আসবে। তো আমরা মোটামুটি বুঝতে পারছি। তারপরে হলো সাব গ্রুপ, মানে যখন একটা গ্রুপকে আমরা টার্গেট করছি তখন আমরা পেয়ে যাচ্ছি সাব গ্রুপ। তো সাব গ্রুপটা কি? একটু আগে আমরা কিছু মানুষকে আমরা আমরা কিন্তু তখন টার্গেট করেছি, কিন্তু কোনো গ্রুপকে টার্গেট করিনি। কিন্তু যখন আমরা কোনো গ্রুপকে টার্গেট করব, তখন আমরা সাব গ্রুপ কিওয়ার্ডস ব্যবহার করব। যেমন এই ধরনের গ্রুপ এটি নিশ বা ক্যাটাগরি টার্গেট করে, যা ব্রড মার্কেটের মধ্যেই থাকে কিন্তু একটা গ্রুপ থাকে। তো একটা উদাহরণ দিই, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। মনে করেন ল্যাপটপের মধ্যে আমরা একটি সাব গ্রুপকে টার্গেট করি। ধরেন আমরা গেমারদের টার্গেট করি। তো গেমারদের মধ্যে মনে করি ল্যাপটপ, গেমিং ল্যাপটপ আমরা টার্গেট করছি। আমরা নর্মালি কি জানি, গেমিং ল্যাপটপ 1 লাখ টাকার মধ্যে গেমিং ল্যাপটপ পাওয়া যায় না। তো তারপর আমরা দেখতে যাচ্ছি গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা কি কি আছে। তো আমরা তখন চিন্তা করব যে গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা মানে নয়তো গত বছরের বা তার 1 বছর বা 2 বছর আগের যে বেস্ট ল্যাপটপ গুলো ছিল সেগুলো আমরা পেতে পারি। তো এভাবে করে আমরা একটি টার্গেটেড যেগুলো আছে সেগুলো ল্যাপটপ গুলো আমরা নিতে পারি বা টার্গেট করতে পারি। আমরা একটা নিশ পার্সনদের আমরা নিলাম। একইভাবে রানিং শু এর মধ্যে আমরা যদি দেখি, ট্রেল রানিং শু ফর ওমেন যদি আমরা দেখলাম, তো ট্রেল রানিং শু আমরা এই টাইপের শু নিলাম, কাদের জন্য? মেয়েদের জন্য নিলাম। এভাবে করে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা সাব গ্রুপটাও বুঝতে পারলাম, যখন আমরা একটি নির্দিষ্ট মানুষকে টার্গেট করি তখন আমরা এটা নিয়ে থাকি। তো এটা নিয়ে আমরা যদি সার্চ করি 1 লাখ টাকা,
তো আমরা এখানে কিছু কিছু দেখতে পাচ্ছি যে এখন কিন্তু 14ও চলে আসছে মনে হয় ল্যাপটপের মধ্যে। তো 12 জেন পাবো, তাও 1 লাখ টাকার উপরে দেখতে পাচ্ছি। তো আমরা তখন i5 না দেখে i3 বা এরকম দেখলে দেখবো যে 1 লাখ টাকার মধ্যে চলে আসছে। তো এভাবে আমরা কি করব, এভাবে করে আমরা আর কি খুঁজবো। যদি আমরা ওভাবে করে খুঁজি, তো বুঝতে পারছি এটা কেন আসছে। কারণ এই যে জিনিসটি, এই প্রোডাক্টটি যে আছে, এই প্রোডাক্টটির মধ্যে এই কিওয়ার্ডটি ইনক্লুডেড ছিল, এই কারণে এই প্রোডাক্টটি আসছে। তো এভাবে করে আমরা এইগুলো কিওয়ার্ড চয়েস করব। আমরা এইগুলো কিওয়ার্ড এভাবে বানিয়ে এগুলো কিওয়ার্ড এসব ওয়েবসাইটে আমরা ইনজেক্ট করব। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তারপরে হলো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। তো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ডটি কি? তো এরকম কিওয়ার্ড যেগুলো কিছু সময় থাকে তারপরে হারিয়ে যায়। তো এই ধরনের কিওয়ার্ড কিছু সময়ের জন্য প্রাসঙ্গিক থাকে এবং প্রায় ট্রেন্ডে থাকে এই কোনো ইভেন্টের কারণে। এগুলো দ্রুত ট্রাফিক আনার জন্য ব্যবহৃত হয়। আমি আপনাদের চ্যাটটি একটুখানের জন্য ওপেন করি। আপনারা বলেন তো এরকম কোনো কিওয়ার্ড আছে আপনাদের মনে হয় যেটা কিছুক্ষণের জন্য আর কি কিছু দিনের জন্য প্রাসঙ্গিক থাকে এবং প্রায় ট্রেন্ডের মধ্যে বা ইভেন্টের কারণে প্রাসঙ্গিক থাকে এবং দ্রুত ট্রাফিকের কারণে এবং আবার হারিয়ে যায়? কারো কি মনে হয় থাকতে পারে যেটা আমরা প্রায় ফেসবুকে দেখি, এগুলো ব্যবহার করা হয়? বলেন তো, কারো কোনো আইডিয়া আছে? অনেকে বলছেন হ্যাঁ থাকে, হ্যাঁ দেখি, জি দেখি। একটু উদাহরণ দেন, উদাহরণ দেন। পারা মানে কি? অ্যাডস জানা নেই লিখেছে। তো কারো কি জানা নেই? অফার, একজন আমাদের রুবেল ভাইয়া বলেছেন অফার, আজিজ ভাইয়া বলেছেন অ্যাডস, বাকিরা? এবি স্টাইল এখন ইউজ হয়। অ্যান্ড্রয়েড ভাইয়া বলেছেন অ্যাড স্পিক। বি এফবি লাইফস্টাইল আসাদ ভাইয়া বলেছেন। আমরা তাহলে এখনো একজনও, নর্মালি এক্ষণে আমার স্টুডেন্টরা পেরে যায়। ঠিক আছে, আমি আপনাদের বলি। বৈশাখীর সময় কি কাপল আসে না? বৈশাখের কাপল ড্রেস, কাপল ড্রেস কিনেন, কি আসে? ভ্যালেন্টাইন্স ডেতে আসে। এগুলো কি সারা বছর চলবে বলেন তো? তারপরে ধরেন আমাদের সামনে পূজা আছে। পূজা কি সারা বছর এটা দিয়ে ব্যবহার করা যাবে? ঈদ সারা বছর ব্যবহার করা যাবে? কেউ তো বলতেই পারলেন না। তো আমরা কি বুঝতে পারছি শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড কাকে বলে? তো দেখেন তো আমাদের সাথে মিলে নাকি। এই ধরনের কিওয়ার্ড কিছু সময়ের জন্য প্রাসঙ্গিক থাকে প্রায় ট্রেন্ড বা ইভেন্টের কারণে। এগুলো দ্রুত ট্রাফিকের জন্য ব্যবহার করা হয়, আর আমি ইনক্লুডও করে দিয়েছি যে তারপরে এগুলো অত বেশি প্রাসঙ্গিক থাকে না। তো আমরা বুঝতে পেরেছি। এই জন্য কিন্তু আমি বলেছি কিছু সময়ের জন্য প্রাসঙ্গিক থাকে। আমি উদাহরণ দিয়ে দিই আপনাদের। মনে করেন ল্যাপটপ ডিলস ইন ইট ডে 2025 ইন বাংলাদেশ। ইন বাংলাদেশ আমি অ্যাড করেছি কারণ ইট ডে 2025 দিলে পাকিস্তানে চলে যায়। এটা কেন জানি না, গুগলের
স্বভাব। ঈদ ডে মানে মনে করে পাকিস্তানি শুধু ঈদ আছে। আর নিউ রানিং শু ইন 2025 ইন বাংলাদেশ, একই কথা। আপনি ঈদ ডে দিয়ে রাখলে দেখবেন পাকিস্তানের ঈদ ডে চলে যায়। তো আমরা যদি এটাকে গুগলে সার্চ দিই, আপনার কিন্তু মেইন বিষয়টি কিন্তু এইটুকু, ঠিক আছে? ওটা কিন্তু অন্য জায়গায় চলে যায়। আমরা যদি এটা দিয়ে সার্চ দিই তাহলে দেখি কি আসে। তাহলে কিন্তু আমরা স্টার টেকে দেখবো আসছে, কম্পিউটার মেনিয়া দেখবো, কম্পিউটার মেনিয়া বিডি, এগুলোতে কিন্তু আমরা পেয়ে যাব। বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা দেখি লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। এটাও আপনাদের একটু জিজ্ঞেস করি, লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড কি? এমন কিছু কিওয়ার্ড যেটা দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক থাকে এবং ধারাবাহিকভাবে ট্রাফিক আনার জন্য ব্যবহার করা হয়। এগুলো আবার ওটা থেকে একটু উল্টা, এগুলো ট্রেন্ড বা সিজনের সাথে কোনো সম্পর্কযুক্ত নেই। আপনাদের কোনো, আপনারা বলেন তো কি হতে পারে এরকম কোনো কিওয়ার্ড আছে যেটা ট্রেন্ড বা কোনো সিজনের সাথে কোনো সম্পর্কযুক্ত নেই? আপনাদের আইডিয়া থেকে বলেন, এরকম কোন কোন কিওয়ার্ড আছে যেগুলো ব্যবহার করলে সব সময় আপনাদের ফেসবুক পোস্ট বলেন, ফেসবুকে পেজে বলেন, সব সময় মানুষ ট্রাফিকে আলা নেওয়া করতে পারে? কারো কোনো ধারণা? মাথার উপর দিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমরা আজকে যেগুলো করছি, আজকে কিন্তু প্র্যাকটিক্যাল করছি না, কিন্তু এগুলো দিয়ে কিন্তু আমরা সামনে যেগুলো ক্লাস যেগুলো আছে সব এগুলো দিয়ে করব, ঠিক আছে শারমিন আপু? এই জন্যই আমরা বারবার দেখবো, ঠিক আছে? তো বলেন, কমিশন। কমিশন দিয়ে কি হবে বুঝিনি। তারপর বলেন অর্গানিক ফুড। অর্গানিক ফুড দিয়ে কি হবে? চিন্তা করেন, চিন্তা করেন। অর্গানিক ফুড দিয়ে কিছু তো হবে, কিন্তু কি হবে? আসাদ ভাই বলেছেন অর্গানিক ফুড, কিন্তু অর্গানিক ফুড দিয়ে কি হবে যাতে আপনার পেজে ধারাবাহিকভাবে ট্রাফিক আনে? হার্বাল মেডিসিন, শিক্ষণীয় ভিডিও। হ্যাঁ, কিছুটা আমরা আনতে পারি। এটা কিছুটা হয় যে আমাদের আম, প্রাসঙ্গিক নয়, ধারাবাহিকভাবে ট্রাফিক আনে, কিছুটা আমাদের যায়। অ্যান্ড্রয়েড আপডটা কিছুটা যায়, কিছুটা যায়, হ্যাঁ কিছুটা যায়। শিক্ষক নিয়েও ভিডিও, হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড্রয়েড আপডটা কিছুটা ঠিক আছে, আর বাকিরা বলেন। হ্যাঁ, আমি চ্যাট অফ করে দিব। আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করছি, না হলে আমরা তো কিছু শিখতে পারবো না, ঠিক না? আমরা যে ক্লাসটি করছি যদি নিজেরা কিছুটা ইনপুট না দেই। বার্গার হাউস লোকেশন, বার্গার হাউস লোকেশন। কিছু কিছু জিনিস আমাদের চ্যাটে যদি আমরা ইন্টারাকশন না করি তাহলে কিন্তু আমরা লাইভ ক্লাসের মজাটা পাবো না। কিছু কিছু জিনিস ভিডিওতে থাকা দরকার। আমরা কিন্তু পারলাম না, তাহলে আমরা একটু দেখি। আমাদের অ্যান্ড্রয়েড আপু কিছুটা পেয়েছে, তো আমরা একটু দেখি, উদাহরণটা দেখি, তাহলে মেবি আমরা ক্লিয়ার হব। তো আমরা যদি দেখি হাউ টু চুজ এ ল্যাপটপ বা হাউ টু চুজ দ্য রাইট রানিং শু, এরকম দিয়ে একটা পোস্ট করেন বা হাউ টু দিয়ে কিছু একটা পোস্ট করে দেখেন, এটা কি সবসময় ট্রেন্ডে থাকবে নাকি ট্রেন্ডে থাকবে না? সবার কি মনে হয়? মনে করেন হাউ টু চুজ এ ল্যাপটপ দিলেন, এটা দিয়ে আপনার ধারাবাহিক ট্রেন্ডে থাকবে এবং এগুলো ট্রেন্ড বা সিজনের সাথে সম্পর্কিত হবে? অবশ্যই থাকবে না। তো একইভাবে হাউ টু চুজ দ্য রাইট রানিং শু, ঠিক আছে? হাউ টু চুজ এ শাড়ি, হাউ টু চুজ এ শাড়ি, দেন হাউ টু চুজ এ শাড়ি দিতে পারেন। তো আমরা বুঝতে পারছি হাউ টু চুজ দ্য রাইট রানিং শু, বুঝতে পারছি। তো
আমরা এভাবে যদি দেই, আমরা দেখবো যে বিষয়টি কিরকম হয়। তো আমরা গুগলের সার্চ দিয়ে দেখি। আমি আপাতত আপনাদের চ্যাটটা অফ করে দিই, বুঝতে পারছেন যেহেতু। তো হাউ টু চুজ দ্য রাইট রানিং শু যদি দেখি, হাউ টু চুজ দ্য ল্যাপটপ দিয়ে দেখি, ওয়ার্ড অনেক আগে একটা পোস্ট করেছিল, দেখতে পাচ্ছি September 2, 2024। ওটা কিন্তু এখনো ফার্স্ট পেজেই পাবেন। বেস্ট বাই একটা করেছিল, ওটা কোন ইয়ারে করেছিল কেউ জানে না। ওটা ওখানেই থাকবে, ওটা চেঞ্জ হবে না। এবং মাইক্রোসফট মনে হয় কটকটি সালে করেছিল, ওটাও কিন্তু দেখবেন ওটা ওখানেই আছে। তো ওইগুলো কেন? এগুলো কিন্তু সেই একই কারণে, এটা কখনো ডাই হয় না। ঠিক আছে। আমরা বুঝতে পারছি এই হাউ টু জিনিস নর্মালি সবাই সার্চ দিয়ে পায়। ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি বিষয়গুলো কি। আমরা এটুকু যেহেতু বুঝতে পারছি, তো আমরা এখন আজকে আর নতুন জিনিস শিখবো, যে মার্কেট প্লেসে যখন আমরা এসইও মার্কেট প্লেসে আসবো তখন আমরা এইগুলো কিছু জিনিস দেখবো: টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, ইউআর, পিপিএন, এসিআরপি অ্যান্ড ব্যাকলিঙ্ক। তো এসিআরপি এন্ড ব্যাকলিঙ্ক সম্পর্কে আমরা জানি, অন্যগুলো কিন্তু জানি না। তো ফার্স্টে হলো এইগুলো কি জিনিস, খায় নাকি মাথায় দেয়? আমাদের মাথা তো অলরেডি গেল। তো এগুলো কি জিনিস? তো এগুলো কি জিনিস আমরা বুঝার আগে আমরা আগে বুঝি যে এসইওটা আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। তো এসইও ইমপ্রুভ করার জন্য কোনো ওয়েবসাইট হোক, আপনার ফেসবুক পেজ হোক, আপনার লিঙ্কডইন পেজ হোক, বা যে কোনো ব্লগ পেজ হোক, যে কোনো পেজের ইমপ্রুভমেন্ট করার জন্য আমাদের দুটো জিনিস লাগবে: আমাদের ব্যাকলিঙ্ক বেটার করা লাগবে, এবং আমার যে কিওয়ার্ড গুলো আমি মাত্র দেখালাম, এই কিওয়ার্ড গুলো যাতে কেউ সার্চ দিলে ইজিলি পায়, এইটা আমাদের ভালো মতো ঠিক করা লাগবে। মানে বেটার কিওয়ার্ড প্লাস ব্যাকলিঙ্ক দেওয়া লাগবে। এই দুটো না হলে কিন্তু কখনো কখনো এসইও হবে না। কারণ কিওয়ার্ড কেউ সার্চ দিলে যাতে আমার ওয়েবসাইটটি, আমার ফেসবুক যদি না পায়, এবং এটাকে ব্যাকআপ করার জন্য আমার অনেকগুলো ব্যাকলিঙ্ক লাগবে। তো স্যার, এক কথায় আপনি বলছেন যে এই দুটো হলেই হয়, তাহলে স্যার এইগুলো কি? এগুলো তাহলে আবার শেখার কি দরকার? ঠিক আছে। এরকম আপনার কোশ্চেন থাকতেই পারে। তো আপনি জাস্ট এভাবে চিন্তা করেন যে আপনি একটা ছেলে দেখতে গেছেন, ঠিক আছে, বা একটা মেয়ে দেখতে গিয়েছেন। ছেলে দেখতে গিয়েছেন যে বলি, তাহলে আপনাদের সবার বুঝতে ভালো হয়। ছেলে মানুষ তো। তো মনে করেন একটা ছেলে দেখতে গিয়েছি। তো ধরেন ছেলে দেখতে যাওয়ার সময় আমরা কি দেখি? যে ছেলেটা ভালো জব করছে নাকি। ঠিক আছে। ভালো জব করছে নাকি, এটা আমরা দেখি। ঠিক আছে। এটা দেখলে কিন্তু আমাদের হয়ে যায়, কিন্তু এটা দেখলে কিন্তু হয় না। ঠিক আছে। তারপর বলে যে ছেলেরা জব করছে, এটাকে ঠিক আছে, কিন্তু এর সাথে যদি একটু ধরেন ভালো দেখতে হতো, একটু ভদ্র হতো, আর একটু যদি পজিটিভ কিছু থাকতো তাহলে আর একটু ভালো হতো। ঠিক আছে। তো ভালো ভদ্র এগুলো কি? এগুলো কিন্তু পজিটিভ জিনিস। ঠিক আছে। জবটা লাগবেই, একটা ভালো জব লাগবেই, সিকিউর জব, সরকারি জব, সরি, সরকারি জব লাগবেই, সরকারি জব লাগবেই। এর সাথে আমাদের ভালো ভদ্র এগুলো হলো পজিটিভ। ঠিক আছে। তো এটা আমরা কি একটু আগে যেটা দেখলাম, এটা হলো ব্যাকলিঙ্ক প্লাস কিওয়ার্ড। ঠিক আছে। আর এগুলো যে আছে এটা হলো এটা, মানে এগুলো না হলেও হয়, হলে ভালো। তো আমরা একটু দেখি এগুলা বুঝার আমাদের কেনই বা দরকার। তো এটা বুঝার জন্য আমরা একটু এসইও যে কাজগুলো করে সেখানে আমরা একটু যাব। এসইও ক্লাস আমরা কোথায় পাবো? এসইও কাজ করার জন্য আমরা একটু গুগল থেকে এসইও ক্লার্ক একটি ওয়েবসাইট আছে, আমরা এসইও ক্লার্কে যাব। এসইও ক্লার্কে যদি যাই, তাহলে আমরা এসইও টাইপের কাজগুলো আমরা নর্মালি এখানে দেখতে পারি। তো এখানে যেমন দেখতে পারি, ওকে দেখতে পাচ্ছি এসইও ব্যাকলিংস উইথ এ টু লিঙ্কস ফ্রম DA 100 সাইটস টু বুটস র্যাঙ্কিং ইন্টু $5।
ওকে, ঠিক আছে, এখানে শুধুমাত্র একটা জিনিস লেখা আছে, আর কি কি আছে দেখি। ওকে, ঠিক আছে, এখানে যেমন আমাদের লেখা আছে, উনি কি করবে, উনি 300 ইউনিক পাওয়ারফুল অ্যান্ড পার্মানেন্ট PA50+ পিবিএনস দিবে, উইথ এসিও হোম পেজ ব্যাকলিঙ্ক দিবে, উইথ $40। ঠিক আছে। তারপরে যদি আমরা এখানে যাই, এখানে আমরা অনেক টাইপের এগুলো দেখব। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 300 ইউনিক DA50+ পিবিএনস এসিও হোম পেজ ফর $40। তো এখানে আমরা, এখানে একটা আসছে, তো আমরা এখানে যে এগুলো ওয়ার্ড গুলো দেখছি, ডিএ, পিবিএনস, এখানে আরো অনেক ওয়ার্ড গুলো পাবো। তো আমাকে একটু বলেন, আমি আপনাদের চ্যাটটা একটু ওপেন করছি, আমরা কি জাস্ট এটার ফুল ফর্ম জানলেই কি আমাদের হবে, নাকি এটা কি বলে, এটার ফাংশনটা কি, এটা আমরা জানতে ইচ্ছুক? এটা ফুল ফর্মে আমরা শুধু জানতে চাই, নাকি এটার কাকে বলে এটা আমরা জানতে চাই? ওকে, তাহলে আমরা মোটামুটি সবাই কাকে বলে এটাও আমরা জানতে চাই। ঠিক আছে। তো মোটামুটি আমরা সবাই দেখতে পাচ্ছি, কারণ আমরা গুগলে সার্চ দিলে কিন্তু এমনি জানতে পারি। সবাই কি জানতে চান? শুধুমাত্র 2-3 জনের আনসার পাচ্ছি। সবাই জানতে চাইলে আমি বলবো। ঠিক আছে, তাহলে আমরা, ওকে ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারছি, আমরা 2-3 জনই আনসার দিচ্ছেন, তারপরও আমরা বুঝতে পারছি সবাই জানতে চাই। ওকে, আপনাদের চ্যাট অফ করে দিয়েছি, তাহলে আমরা দেখি যে এগুলো না জানলে কিন্তু আমরা আগাতে পারবো না। তো আমরা তাহলে দেখি এগুলো, ফার্স্টে আমরা এগুলো ফুল মিনিং গুলো দেখি, যে এগুলো মানে কি। তো ফার্স্টে হলো টিএ মানে কি। টিএ মানে টপিক অথরিটি। আপনি গুগলে সার্চ দিলেও হবে, টিএ ইন এসিও সার্চ দিলে আপনার চলে আসবে টপিক অথরিটি। ডিএ মানে ডোমেন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি, টিএফ মানে ট্রাস্ট ফ্লো, সিএফ মানে সাইটেশন ফ্লো, ডিআর মানে ডোমেন রেটিং, ইউআর মানে ইউআরএল রেটিং, পিভিএন মানে প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, এসইআরপি মানে, যেটা আমরা গত ক্লাসেও পড়েছিলাম, মানে হ্যাঁ, গত ক্লাসেও পড়েছিলাম, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এবং ব্যাকলিক মানে এ লিঙ্ক অন অ্যানাদার ওয়েবসাইট, যেটা আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। একটা ওয়েবসাইটে অন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক অন্য ওয়েবসাইটে থাকবে, যেটা আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা কি ব্যাকলিক, যেটা আমরা অলরেডি জানি। তো যেহেতু আমরা সবাই জানি, তারপর হলো টপিক অথরিটি। তো টপিক অথরিটি কি সেটা আমরা একটু বুঝি। টপিক অথরিটি, টপিক নিয়ে আপনারা যা জানেন সেটি হলো টপিক অথরিটি। তো গুগল কিন্তু নজর দেয়। তো টপিক অথরিটি কি? এমন একটি মেট্রিক যেটা আপনি আসলে সেই টপিক বিষয়ে কি যতটুকু বিশেষজ্ঞ তা নির্ধারণ করে। এটি সাধারণত কন্টেন্টের গুণগত মান, সেই বিষয়ে গভীরতা, এবং এই বিষয় নিয়ে বিশ্লেষণ বা উপস্থাপনার উপরে ভিত্তি করে মূল্যায়ন করা হয়। ঠিক আছে। এই ওয়েবসাইটকে টপিক অথরিটি বেশি, সেগুলো গুগলের সার্চ ইঞ্জিনের উপরে নির্ভরযোগ্য এবং বিশেষজ্ঞ হিসাবে গণ্য হয়। আমরা একটু বুঝিয়ে দিই, তাহলে আরো বেশি বুঝতে পারবেন। ধরেন, আপনার গুগল কি চিন্তা করে? গুগল চিন্তা করে যে যে বিষয়ের উপরে বেশি টপিক অথরিটির মান বেশি, এটা একটি মান দিয়ে দেয়, যে বেশির উপরে টপিক অথরিটির মান বেশি তাকে বেশি, তাকে কিন্তু সেই বিষয়ের উপরে উঠানো উচিত। মনে করেন আপনার স্যার কম্পিউটার নিয়ে ভালো জানেন। ঠিক আছে, এটা খুব ভালো মতো জানেন, কম্পিউটার রিলেটেড বা মোবাইল রিলেটেড ভালো জানে। তো স্যারকে যদি এগুলো রিলেটেড জিজ্ঞেস করেন, স্যার কিন্তু আনসার দিতে পারবে। এখন আপনি মনে করেন, আপনি স্যারকে বললেন, স্যার তো ভালোই জানে, স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমার বাসার সামনে একটা ফুলের টব আছে, তো ফুলের টবের মধ্যে আমার কি পরিমাণ সার দিব আমাকে একটু বলেন। তো আমি একটু গুগলে সার্চ দিয়ে জানতে পারি, কিন্তু আমি আপনাকে কিন্তু ডাইরেক্টলি বলতে পারবো না
কারণ আমি কিন্তু এগ্রিকালচারের স্টুডেন্ট না। আশা করি বুঝতে পারছি কেন আমি বলতে পারবো না, কারণ আমি এই বিষয়ের উপরে বিশেষজ্ঞ না। এটা কিন্তু এগ্রিকালচারের স্টুডেন্ট ভালো বলতে পারবে। তো এই কারণে আমি আপনাকে আনসার দিতে পারবো না। তো গুগল এটা জানে যে 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 বিষয়ের উপরে গভীরতা আছে সে সেই বিষয়ের উপরে তাকে দেওয়া বেটার। তো টপিক অথরিটিকে ভাবুন একটা টিচারের উপরে স্পেসিফিক সাবজেক্টের উপর কতটা গভীরতা নলেজ আছে। তার মতো যদি একটি ওয়েবসাইট বা আপনার পেজও হতে পারে, সেই টপিকের উপর ডিটেলড এবং কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে সেই সাবজেক্টের উপরে ট্রাস্টেড হিসাবে প্রতিষ্ঠা করতে পারে, গুগল এর চোখে সার্চ ইঞ্জিনের রেজাল্টের সেই টপিকের উপরে আরো বেশি রেসপেক্টেড হয়ে ওঠে। এবং আপনাকে যখনই ওই রিলেটেড কেউ সার্চ দিবে আপনার পেজটি সবার আগে কিন্তু প্রকাশ করবে। ঠিক আছে? তারপরে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কিন্তু খুবই ইজি। আমরা গুগলে সার্চ দিলে ফার্স্ট, মনে করেন আপনি সার্চ দিলেন লেটেস্ট ইয়ারফোন প্রাইস, যে সার্চ যে যেখানে দিবেন, সেটা যেখানে সার্চ দিবেন, ঠিক আছে, এটা কোথায়? এটা হলো এসইআরপি। মানে গুগলের সার্চ রেজাল্ট পেজটাই কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা মেবি বুঝতে পেরেছি। তো এসইআরপি হলো সেই পেজেস যা সার্চ ইঞ্জিন ব্যবহারকারী প্রশ্নের উত্তর হিসেবে প্রদর্শন করে। এসইও এর মূল লক্ষ্য হলো একটি ওয়েবসাইট বা ওয়েব পেজকে এসইআরপি এর শীর্ষে নিয়ে আসা, যাতে উচ্চ র্যাঙ্কিং গুলো সাধারণত বেশি ট্রাফিক পায়। এটা আমরা নর্মালি জানি। যেটা সবার বেশি মার্কস রেজাল্ট থাকবে সেটা উপরের দিকে থাকবে। এটার উদাহরণ কি? এসিআরপি হলো স্কুলের রেজাল্ট বোর্ডের মতো শীর্ষ ছাত্রদের তালিকার মতো। সবাই তালিকার শীর্ষে আসতে চায়, কারণ সবাই কিন্তু সবার নজরে আসতে চায়। তো আমরা এটা বুঝতে পারছি, এসিআরপি সবাই ক্লিয়ার। ডোমেইন অথরিটি কি? একটু সবার নজর দেই, যদি সবাই এত নজর না দিয়ে থাকেন। ডোমেইন রেটিং আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু ডোমেইন রেটিংটা আমরা একটু ইম্পর্টেন্স ভাবে দেখব। তো ডোমেইন রেটিংটা কি? ডোমেইন রেটিংটা আপনার ওয়েবসাইটের শক্তি নিদর্শন করে। মোজ দ্বারা তৈরি একটি স্কোর যা 1 থেকে 100 এর মধ্যে নির্ধারিত হয়। এখন কথা হলো স্যার, মোজটা কি? মোজ হলো একটি ওয়েবসাইট। আপনি যদি মোজ দিয়ে সার্চ দেন, এটা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো মোজের মধ্যে কি আছে? মোজ আপনাকে এসইও কিছু টুল সেটও দিবে, এবং এটা একটা প্রিমিয়াম ওয়েবসাইট যেখান থেকে আপনি অনেক টাইপের টুলস কিনতে পারবেন, যেটা আপনার ওয়েবসাইটের কি অবস্থা এগুলো কিন্তু বলে দিবে। এটা কিন্তু প্রিমিয়াম টুল এবং প্রিমিয়াম ওয়েবসাইট। এরা কি কি করে? এরা আপনার ওয়েবসাইটের সাইট অডিট করে দিবে, এরা র্যাঙ্কিং করে দিবে, মানে র্যাঙ্কিং এর জন্য কি কি করা লাগবে এগুলো বলবে। আপনার ওয়েবসাইটের, আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিংক অ্যানালাইসিস করে দিবে। এবং এরা নর্মালি যেগুলো করে, এগুলো আপনার নর্মাল ওয়েবসাইটের দিয়ে চেক করে দেয়, কিওয়ার্ড গুলো চেক করে দেয় যে কিওয়ার্ড কোনগুলো ব্যবহার করেছেন, কোনগুলো বেটার ব্যবহার করলে বেটার হবে। তারপরে আপনার লিঙ্কগুলো এক্সপ্লোর করে এবং আপনার ওয়েবসাইটটি ক্রল করে আপনার ওয়েবসাইটটি যাতে গুগলের উপরে আসে সেটার জন্য আপনাকে হেল্প করে। অবশ্যই তাদেরকে টাকা দেওয়া লাগে। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি মজটি কি। তো মজটি এই স্কোরটি দিয়ে থাকে, এটা 1 থেকে 100-র মধ্যে হয়। এবং আপনার মজ স্কোর যদি, ডিএস স্কোর যদি 70-এর উপরে হয়, তাহলে আপনার ওয়েবসাইটটি গুগলের উপরে আসার পসিবিলিটি বেশি। তো এটি কি পূর্বাভাস দেয় আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনের কোন স্থান দখল করতে পারে। তো ডিএস কোডটি নির্ধারণের সময় বিভিন্ন ফ্যাক্টর নির্বাচন করা হয়, যেমন লিঙ্ক রুটের ডোমেন সংখ্যা। তো লিঙ্ক রুটের ডোমেন সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে ব্যাকলিঙ্কের মধ্যে কয়টি আর কি আছে, ঠিক আছে, ডট কম, ডট বিডি, এরকম অনেকগুলো রুট আছে। তো কয়টি রুট একসাথে আছে, যুক্ত আছে, সেটিও গুনে
এবং লিঙ্ক রুটের সাথে আপনার যে ওয়েবসাইট আছে সেটার মধ্যে কয়টি ডোমেইন আছে, মানে কয়টি ডোমেইন যুক্ত আছে, এগুলো সবগুলো ক্যালকুলেট করে একটা সংখ্যা দিয়ে দেয়। ঠিক আছে? তো আমরা এগুলো অত বেশি চিন্তা না করি, আমরা শুধু জানি যে আমাকে একটা সংখ্যা দিয়ে দেয়। ঠিক আছে? এত হার্ড ক্যালকুলেশন করা দরকার নেই। তো আমরা জানবো আমাদের ওয়েবসাইটটি একটা স্কোর দিয়ে দেয়। তো উচ্চ ডিএস স্কোর হলে সার্চ রেজাল্টের ভালো স্থান অবস্থান করতে পারে, এবং উপর স্থানে দখল করতে পারলে, ভালো একটি স্কোর হলে আমাদের উপর স্থানে দখল করার সম্ভাবনা বেশি। উচ্চ ডোমে ডিএ হলে ঠিক যেমন একটি ভালো স্কুলের মতো, ভালো একটি স্কুল অর্থাৎ ভালো ছাত্ররা পড়ে। তো এই জিনিসটা আমাদের একটু বোঝা লাগবে। মনে করেন আপনি আপনার একটি আর্টিকেল লিখলেন আপনার ওয়েবসাইট নিয়ে, বা আপনার ওয়েব ফেসবুক পেজ নিয়ে কি লিখলেন, একটি আর্টিকেল লিখলেন এমন একটি ওয়েবসাইটে যেটি 80 বা 90, 90+ দিয়ে আছে। এরকম একটি ওয়েবসাইটে আপনি একটি আর্টিকেল লিখলেন আপনার ফেসবুক পেজ নিয়ে বা আপনার ওয়েব পেজ নিয়ে, ফেসবুক পেজ বা আপনার ওয়েব পেজ নিয়ে একটি আর্টিকেল লিখলেন। তাহলে গুগল কি মনে করবে? গুগল মনে করবে আপনার যে ফেসবুক পেজ আছে বা আপনার যে ওয়েবসাইট আছে সেটা মেবি খুব ভালো, তাই সেই ওয়েবসাইটটি আপনাকে তার ওয়েবসাইটে জায়গা দিয়েছে। কেননা আমরা কি জানি, ডোমের একটি ভালো, যেমন আমরা জানি একটি ভালো স্কুল থেকে কারা পড়ে, ভালো স্কুলেরা পড়ে, ওই স্কুলের ছাত্ররাও মেবি ভালো ফলাফল করবে। মানুষের কিন্তু এরকম একটি টেন্ডেন্সি আছে। সেরকম গুগলও মনে করে যদি একটি ভালো ডিএ এর স্কোর থেকে একটি ভালো অন্য একটি, মানে অন্য একটি ওয়েবসাইটের বা অন্য একটি ওয়েবসাইটের মানে আর্টিকেল বা কিছু একটা পাওয়া যায়, বা এটি কন্টেন্ট সার্চ করলে সেই ওয়েবসাইটে কন্টেন্ট পাওয়া যায়, তাহলে মেবি সে ওয়েবসাইটটিও বেটার হতে পারে। তো ডিএটা কি হলো? ডিএটা কিন্তু আমাদের ডোমেইনের রেটিং। ঠিক আছে? ডোমেইন, ডোমেইন মানে ডট কম যেমন ডোমেইন। ঠিক আছে? জাস্ট একটা ডোমেইন যে আছে সেটা আর কি ডোমেইন অথরিটি। তো ডোমেইন অথরিটি আমরা বুঝতে পারছি পুরো ওয়েবসাইট, আর সরি পুরো ওয়েবসাইটের যে আমরা রেটিং করছি তখন আমাদের ডিএটা দেখছি পুরো ওয়েবসাইট, সেটা রেটিং করছি, সেটা আমাদের ডোমেইন রেটিং। তো এখন যদি আমরা একটি পেজের রেটিং করতে চাই পুরো ওয়েবসাইট না করে, তখন আমরা কোনটা করব? তখন আমরা পেজ অথরিটি করব। ঠিক আছে? তো ওটাও কার? ওটা কিন্তু মজি করে থাকে। তো যা ডোমেন অথরিটির মতোই, কিন্তু এটি সম্পূর্ণ ডোমেনের পরিবর্তে একটি নির্দিষ্ট পেজ এর জন্য করে থাকে, যাতে পেজটি সার্চ ইঞ্জিনের উপরে থাকে। তো এটাও কি থাকে, 1 থেকে 100-র মধ্যে থেকে থাকে, এবং উচ্চ স্কোর মানে উচ্চ র্যাঙ্কিং হওয়ার পসিবিলিটি বেশি। তো এটাও আমরা বুঝতে পেরেছি। তো আমরা বুঝলাম, বিয়েটা ক্লিয়ার হয়েছি। তো পিএ অথরিটি হলো একটি স্কুলের, আগে ছিল আমাদের পুরো স্কুলে বুঝলাম যে একটি স্কুল থেকে, একটি ভালো স্কুল থেকে একটা ভালো পোলাপান গেলে সে অবশ্যই ভালো হয়ে আসবে। এখন বুঝতে পারছি যে একটি ভালো স্কুলের একটি ভালো ক্লাস থেকে এক ভালো ক্লাসের সব ছেলে পেলে অবশ্যই ভালোই করবে। ঠিক আছে? তো এরকম আর কি, একটি স্কুলের নির্দিষ্ট ক্লাস বা একটি শ্রেণীর সুনামের মতো যেমন কিছু ক্লাস বা ছাত্রদের জন্য পরিচিত, তেমন ওয়েব পেজেরও কিছু কিছু পেজ খুবই বেশি পরিচিত শুধুমাত্র তাদের কন্টেন্টের জন্য। তো পেজ অথরিটি অত বেশি ইম্পর্টেন্ট না হলেও ডোমেন অথরিটি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়। পেজ অথরিটি যখন আপনি পেজটি ক্রিয়েট করবেন তখন ইম্পর্টেন্ট হয়, পেজ অথরিটি একটু বেশি ডিফারেন্ট, অত বেশি লাগে না, ডোমেন অথরিটি সবচেয়ে বেশি লাগে। তারপর ট্রাস্ট ফ্লো। ট্রাস্ট ফ্লো হলো একটি ওয়েবসাইটের আপনি কিভাবে গুগলকে ট্রাস্ট করাবেন, সেটা হলো ট্রাস্ট ফ্লো আর কি নির্দেশন নির্দেশন করে। তো ট্রাস্ট ফ্লো যে মেট্রিকটি আছে সেটি
ম্যাজেস্টিক দ্বারা দেওয়া হয়। তো ম্যাজেস্টিক কি, এটিও কিন্তু অন্য একটি ওয়েবসাইট যেটি দেয়। তো ম্যাজেস্টিক দিয়ে যদি সার্চ দিই তখন ম্যাজেস্টিক আসবে। এটিও এমন একটি টুল সেট বলতে পারেন, বা এমন একটি ওয়েবসাইট যিনি আপনাকে এসইও টাইপের সার্ভিস দিয়ে থাকে। তো এই সার্ভিসটি যখন আমরা নিব, এখানে কিন্তু আমাদের টাকা পয়সা লাগবে। এরা কি কি দিবে? এরা আপনাকে ব্যাকলিংক হিস্টোরি দিবে, আপনাকে লিঙ্ক কন্টেক্সট দিবে। তো এখানে আমরা বুঝতে পারছি যে আপনার এই টাইপের যদি কোনো রকম সার্ভিস লাগে ওরা আপনাকে নিয়ে দিবে। এছাড়াও ওরা এই ট্রাস্ট ফ্লো যেটা আছে সেটা আপনাকে নিয়ে এসে দেয়। তো এই ট্রাস্ট ফ্লোটা মানে বুঝতে পারছি যে ট্রাস্ট ফ্লো মানে কি। ট্রাস্ট ফ্লো মানে হলো, আমি এখানে আগে পড়ে নেই তারপর আপনাদের বুঝাই। ট্রাস্ট ফ্লো মানে হলো একটি মেট্রিক যা ওয়েবসাইটের পয়েন্ট করা লিঙ্কগুলো কোয়ালিটি মাপায়। উচ্চ ট্রাস্ট ফ্লো মানে ওয়েবসাইটের লিঙ্কগুলো অন্য ওয়েবসাইটের গুণগত মান সাইট দ্বারা প্রাপ্ত। ট্রাস্ট মানে সে ওয়েবসাইটের লিংক গুলো উচ্চ আম, গুণমানের সাইট দ্বারা প্রাপ্ত। এটি একটি ওয়েবসাইটের বিশ্ব বিশ্বাসযোগ্যতা নির্ধারণ সহায়ক, তাই ব্যাকলিংকের কোয়ালিটি মাপের উপর নির্ধারণ করে। বাংলা পড়তে পারি না, তো আমরা তাহলে একটু বুঝি যে ট্রাস্ট ফ্লো মানে কি। ট্রাস্ট ফ্লো মানে খুবই ইজি, যে আপনার ব্যাকলিংক কই থেকে আসে সেটা আর কি নর্মালি সে ট্রাস্ট ফ্লো দেখে নেয়। ঠিক আছে, এটা হলো বাংলা কথায়। আশা করি আমার বাংলা কথা বেশি ক্লিয়ার। এগুলো একটু হার্ড বাংলা। ট্রাস্ট ফ্লো দেখে যে আপনার এই যে ব্যাকলিংক গুলো যে আমরা দিচ্ছি, এই ব্যাকলিংক গুলো সে ট্রাস্ট করে দেখে যে ব্যাকলিংক গুলো কই থেকে আসে। এটা সে এর কোয়ালিটি গুলো মেপে দেখে। ঠিক আছে, এগুলো চেক করে দেখে, আর কিছু করে না। আমরা তাহলে ট্রাস্ট ফ্লো যেহেতু বুঝতে পেরেছি, আমি উদাহরণ দিয়ে দেখি। ট্রাস্ট ফ্লো গুলো বন্ধুর নির্ভরযোগ্যতার মতো। যদি কোনো বিশ্বাসযোগ্য লোক আপনার সম্পর্কে ভালো কথা বলে, তাহলে আপনিও কিন্তু বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচিত হন। ওয়েবসাইটের ক্ষেত্রেও তাদের লিঙ্কগুলোর অন্যান্য বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে হয়। মানে আপনাকে যে ব্যাকলিঙ্ক করছে সে ওয়েবসাইট গুলো যদি ভালো হয়, তাহলে আপনার ট্রাস্ট ফ্লো বেশি হবে। মেবি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখন আগাই। ট্রাস্ট অথরিটি। ট্রাস্ট অথরিটি, যেটা আগে আগে এক সময় টিএ বলতে ট্রাস্ট অথরিটি বোঝানো হতো, কিন্তু এখন আর এটা ব্যবহার করা হয় না। এখন টিএ বলে কিন্তু টপিক অথরিটি আসে। অনেকের টিএ দিয়ে সার্চ দিলে ট্রাস্ট অথরিটি আসবে দেখে আমি এটা দেখিয়ে দিয়েছি। এবং ট্রাস্ট অথরিটি এখন আর ব্যবহার করা হয় না, কারণ ট্রাস্ট অথরিটির জায়গায় এখন ট্রাস্ট ফ্লো এবং এর পরবর্তী যেটা আছে সাইটেশন ফ্লো, এটি ব্যবহার করা হয়। তারপর আমি দেখিয়ে দিচ্ছি ট্রাস্ট অথরিটি কি, যাতে আপনাদের যদি গুগলে সার্চ দেন ট্রাস্ট অথরিটি এসেছে, তো এটা কেন এসেছে এটি কোশ্চেন আসতে পারে, তাই আমি দিয়ে দিচ্ছি। ট্রাস্ট অথরিটি হলো, এটা আপনার লাগবে না তা আমি জেনে রেখে দিচ্ছি। ওয়েবসাইটে ট্রাস্ট অথরিটি বোঝায়, এটা আগে ব্যবহার হতো এখন আর ব্যবহার হয় না। কারণ এটি ডোমেনের এইজ কবে ডোমেনটি নেওয়া হয়েছিল সেটি ক্যালকুলেট করে, ইনবাউন্ড লিঙ্ক এর কোয়ালিটি দেখে, এবং লিঙ্ক গুলোর ট্রাস্ট ওর্থিনেস মানে কোন ব্যাকলিঙ্ক থেকে এসেছে এগুলো সব কিছু মিক্স করে আপনাকে একটি লাস্টে একটি মান দেয়। তো এগুলো এত কিছু দেয় দেখে, এগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায় দেখে এটা পরবর্তীতে দুই ভাগে ভাগ করে দিয়েছে। যেটা একটু আগে দেখেছি আমরা ট্রাস্ট ফ্লো, আর একটু পরে দেখবো আমরা সাইটেশন ফ্লো। তো এই দুটো ভেঙে দিয়েছে। তো এইগুলো আমরা ট্রাস্ট ফ্লোকে রিয়েলিবিলিটি এবং ট্রাস্টওয়ার্থিনেস হিসেবে দেখানো হয়। তো ট্রাস্ট অথরিটিকে ভাবুন আপনার এর টিচার এর স্টুডেন্টের প্রতি বিশ্বাসযোগ্যতার মতো। যদি কোনো ওয়েবসাইটের ভালো আচরণ করে, তাহলে তার ভালো বন্ধু থাকে যেমন ট্রাস্টওয়ার্থিনেসের মতো, তাহলে গুগল মনে করে সে খুবই ট্রাস্টওয়ার্থি। মানে আপনার ট্রাস্টওয়ার্থিনেস ভালো হলে, মানে আপনার ব্যাকলিংক ভালো হলে আপনি ভালো, এটাই মনে করে। তারপরে সাইটেশন ফ্লো, যেটা আমাদের ট্রাস্ট ফ্লো এর একসাথে হাতে হাতে থাকে। তো ট্রাস্ট ফ্লোটা কি সাইটেশন ফ্লো এর উল্টা। কিরকম?
সাইটেশন ফ্লো ম্যাজেস্টিক দ্বারা আরেকটি মেট্রিক, যেটা ওয়েবসাইটের লিঙ্কের সংখ্যা মাপায়। একটু আগে আমরা ট্রাস্ট ফ্লো পড়েছি। ট্রাস্ট ফ্লো যেটা পড়লাম, যে কয়টা ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক যেগুলো পড়লাম ব্যাকলিঙ্কের কেমন, এটা আর কি ও পড়েছে। আর সাইটেশন ফ্লো কয়টা ব্যাকলিঙ্ক, এটা গুনে। আর কিছুই দরকার নেই আমাদের। ঠিক আছে, কয়টা সাইট লিঙ্ক এটা আর কি গুনে, এটা দিয়ে একটা একটা নাম্বার দিয়ে দেয়। তো প্রভাবশালী যদি পড়তে চাই পড়বো, অত পড়া দরকার নেই। সাজেশন ফ্লো হলো একটি স্কুলে আপনার কত জনপ্রিয় তার মতো। যদি অনেক লোক আপনার সম্পর্কে কথা বলে, তাহলে আপনি সেরা হয়ে থাকতে পারেন, তাহলে আপনার জনপ্রিয় হয়ে উঠবেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি আপনার অনেক লিংক থাকে, তাহলে অন্য ওয়েবসাইট থেকেও তাদের সাজেশন ফ্লো বেশি হয়, যদি তাদের লিঙ্কও সেরা নাও হতে পারে। ঠিক আছে, তো ও কিন্তু মাপে না যে আসলে ভালো নাকি খারাপ। ও জানে কি, যদি লিংক অনেক বেশি মানুষ থাকে তাহলে আপনি ভালো হতে পারেন, এটাই শুধু ও জানে। তারপর ডোমেন রেটিং। ডোমেন রেটিং আমাদের অত দরকার পড়ে না, কখনো লাগবেও না। তাও যা জানার জন্য যাচ্ছি, এআরএফস দ্বারা তৈরি। এআরএফস আমরা কিন্তু দেখেছি, যদি কারো মনে না থাকে আমি জাস্ট একটু মনে করে দিই। আমরা যখন ক্লাস করেছিলাম AHREF, একটি লিঙ্ক করেছিলাম। ঠিক আছে, লিঙ্ক দিয়ে আমরা লিঙ্ক করেছিলাম google.com। তো এইটা যে করেছিলাম, এটা কি, এটাই সেই আমাদের এআরএফ। তো এআরএফ দ্বারা তৈরি ডোমেন রেটিং হলো গুগলের স্কোর, যা ওয়েবসাইটের ব্যাকলিংক প্রোফাইলের সামগ্রিক শক্তি প্রফলিত করে, যেটা 1 থেকে 100 এর স্কেলে তৈরি হয়। উচ্চ ডিআর মানে সাইটটি একটি শক্তিশালী ব্যাকলিংক প্রোফাইল আছে, যা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং পেতে সহায়তা করে। ঠিক আছে, ডোমেন রেটিং আমাদের দরকার নেই। তো আমরা যদি একটু যাই, এআরএফ এ সার্চ দিলে এটা পাবো। এটা নর্মালি আমাদের সাইট ক্রলিং, তারপর এসইও টুল সেট আমাদের ব্যাকলিংকের জন্য ব্যবহার করা হয়, কিওয়ার্ড রিসার্চ টুলের জন্য ব্যবহার করা হয়, সাইট অডিটের জন্য আমাদের ব্যবহার করা হয়। তো যেটা আমি বললাম, এটাও 1 থেকে 100-র মতো আর কি দেয়। উচ্চ ডিআর মানে সাইটটি অনেক শক্তিশালী এবং ভালো পাওয়ারফুল ব্যাকলিংক প্রোফাইল আছে, এবং সার্চ ইঞ্জিনের শক্তিশালী আমাকে র্যাঙ্কিং করতে হেল্প করে। তো ডোমেন রেটিং হলো একটি স্কুলের ছাত্রদের ভালো ফলাফলের উপর ভিত্তি করে স্কুলের স্কোর দেওয়ার মতো। উচ্চ স্কোর মানে স্কুলটি খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। তো আমরা বুঝতে পারছি ডোমেন রেটিংটা কি। পরে হলো ইউআরএল রেটিং। তো ইউআরএল রেটিংটা কি, এহারেফস থেকে আসা এটি রেটিং। যেটা ইউআরএল রেটিং হলো ডোমেন রেটিং এর মতোই, তবে এটি সম্পূর্ণ ডোমেনের পরিবর্তে পেজ এর, এটি ব্যাকলিংক প্রোফাইল এর শক্তি মূল্যায়ন করে। ঠিক আছে, উচ্চ ইউআর মানে হলো এটি নির্দিষ্ট পেজটির শক্তিশালী ব্যাকলিংক রয়েছে, যা সেটিকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে সহায়তা করে। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার হয়েছি এআরএফ থেকে আসছে। ওটা একটু আগে পড়েছিলাম। এটা পড়েছিলাম কি, এটা কিন্তু আপনার পুরো ডোমেনটা আর কি সে টার্গেট করে। আর এটা যে পড়লাম, এটা শুধুমাত্র একটা জায়গা, মানে একটা লিঙ্ক টার্গেট করে। ঠিক আছে, পুরো ডোমেইন না করে এটি পেজের ব্যাকলিঙ্ক টার্গেট করে। ওকে, তো আমরা এটাও ক্লিয়ার হয়েছি। ইউআরএল রেটিং হলো এই নির্দিষ্ট ক্লাসরুমের স্কোর দেখার মতো। উচ্চ স্কোর মানে সেই ক্লাসরুম খুবই শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। তো ইউআরএল রেটিংও ক্লিয়ার হয়েছে। তো এখন সবচেয়ে বেশি আমাদের দরকার পড়লেও পড়তে পারে, সেটি হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক বা পিবিএন। তো পিবিএনটা কি? পিবিএন মানে হলো আমার আঙিনা। ঠিক আছে, আর অনেকে একটা কথা বলে, আমার আঙিনায় আমি কিন্তু সর্দার। ঠিক আছে, আমার আঙিনায় কি, আমি কিন্তু সিংহ। তো আমাদের আঙিনা তৈরি করে আমরা যদি আমাদের সম্পর্কে ভালো কিছু লিখি, তাহলে আমাদের থেকে বেটার কিন্তু কেউ হয় না।
সেটাই হলো পিবিএন নেটওয়ার্ক। আমরা একটু বোঝার ট্রাই করি আমি কি বোঝাতে চাইলাম। তো আমরা এটা একরকম গ্রে হ্যাটের মতো, আমরা একটু বুঝি। পিবিএন ব্লক নেটওয়ার্ক হলো ওয়েবসাইটের নেটওয়ার্ক যা একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওনারশিপে থাকে এবং নেটওয়ার্ক সাইটের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর উন্নত করার জন্য ব্যাকলিংকের জন্য ব্যবহৃত হয়। পিবিএন গুলো প্রায় গ্রে হ্যাট এসিওর কৌশলগুলো হিসেবে বিবেচিত হয়, কারণ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং গুলো ম্যানিপুলেশনের চেষ্টা করে হিসেবে দেখা যায়, যা গুগলের সার্চ ইঞ্জিন দ্বারা শনাক্ত করা গেলে আপনি শাস্তির সম্মুখীন হতে পারেন। যেটা আমি বলেছি, আমরা একটি ওয়েবসাইট করলাম বা একটি সাইট করলাম, গুগলের সাইট যে ল্যান্ডিং সাইটও করতে পারি। ল্যান্ডিং সাইট করে আমরা শুধুমাত্র আমাদের সম্পর্কে ভালো কথা বললাম। শুধু ভালো কথা বলে আমরা আমাদের ফেসবুক সাইটটাকেও আমরা কি করতে পারি, আমরা গুগলের ভালো জায়গায় আনতে পারি। এটি কিন্তু কি, এটি কিন্তু অনেকটা প্রাইভেট ব্লক নেটওয়ার্কের মতো। আমি আরেকটু বোঝানোর ট্রাই করি। মনে করেন আমরা একটি গুগলের সাইট রেডি করলাম, গুগলের ল্যান্ডিং সাইট রেডি করলাম, বা একটি ব্লগ সাইট রেডি করলাম, ব্লগ সাইটও করতে পারি। ল্যান্ডিং সাইট করার পরে এটা আমরা অনেক জায়গায় ব্যাকলিঙ্ক করলাম। অনেক জায়গায় ব্যাকলিঙ্ক করলে এবং ভালো কিওয়ার্ড ব্যবহার করলে এটা আমরা বলতে পারেন 50+ বা 60+ আমরা করলাম। 60+ করার পরে এখানে যদি আমরা ভালো কিছু লিখি, তাহলে গুগল কি মনে করতে পারে, মেবি আমরা ভালো, মানে আমার পেজ, আমি পেজটাকেই প্রমোট করি অথবা কোনো প্রোডাক্টকেই প্রমোট করি, মেবি ভালো কথা বলছি। তো যেহেতু বুঝতে পারছি, ধরেন যে একটি ক্লাসে কিছু স্টুডেন্টরা মিলে পরিকল্পনা করলেন, তারা সব সময় একে অপরের প্রশংসা করবেন যেন শিক্ষক মনে করে তারাই সেরা ছাত্র। পরে যদি শিক্ষকরা তাদের কাছে ভালো নাম করে, যেমন গুগলের র্যাঙ্কিং বাড়লো, কিন্তু তারা, কিন্তু শিক্ষক যদি বুঝতে পারে যে এটা এই স্টুডেন্টরা মিলে দুষ্টামি করেছে, তাহলে ওই স্টুডেন্টরা কিন্তু পেনাল্টি খাবে। কিন্তু সেই ছেলেটা যদি সত্যি ভালো ছেলে হয়ে থাকে এবং সবার মাধ্যমে সে যদি উপরে হয়ে থাকে, মানে অর্গানিক হয়ে থাকে, তাহলে গুগল শাস্তিটাকে দেবে না, উল্টা তাকে অর্গানিক সবার সামনে আরো প্রকাশ করবে। তো আমরা বুঝতে পারলাম প্রাইভেট ব্লক নেটওয়ার্কটি কি এবং এসইও দৃষ্টিকোণ থেকে কি পিবিএন সঠিকভাবে এবং প্রাকৃতিকভাবে এবং অর্গানিক ভাবে যদি আমরা করে থাকি, যেটা আমি ক্লাসে দেখিয়েছি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু গুগল যদি বুঝতে পারে যে আপনি এটা কৃত্রিমভাবে করার ট্রাই করেছেন, তাহলে কিন্তু সাইড পেনাল্টি খেতে পারেন। তাহলে মূল কথা কি, প্রাকৃতিক প্রাকৃতিক ভাবে বা মানুষ নর্মালি ভাইরাল যেভাবে হয় সেভাবে যদি করেন, তাহলে আমরা নর্মাল ভাবে ব্যাকলিঙ্ক তৈরি করা ভালো, কিন্তু জোর করে বা ম্যানিপুলেট করে ব্যাকলিঙ্ক করা ভালো না। তো আমরা যদিও জানি ব্যাকলিঙ্ক কাকে বলে, তাও আমরা অনেকেই জানি না। ব্যাকলিঙ্ক কিন্তু নর্মালি 3 টাইপের হয়। ঠিক আছে, আমি আপনাদের আজকে একটু জানিয়ে দিই ব্যাকলিঙ্ক কয় টাইপের হয়। ফার্স্টে হলো ব্যাকলিঙ্ক হলো ইনবাউন্ড লিঙ্ক। তো মনে করেন স্যারের সাইটটা জানি, এটা হলো স্যারের সাইট। তো মনে করেন আপনি অন্য ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে আর কি আসবেন, তাহলে সেটা হলো কি ইনবাউন্ড লিঙ্ক। বুঝতে পারছি, অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইট এ আসবেন, এটা মনে করেন আপনার ওয়েবসাইট। তো আপনার ওয়েবসাইট যদি আসেন, তাহলে কোনটা হবে, এটা হবে আমরা ইনবাউন্ড লিঙ্ক বলে থাকি। তারপরে আউটবাউন্ড লিঙ্ক কি, ধরেন যে আপনার ওয়েবসাইট থেকে যদি অন্য ওয়েবসাইটে যান, ধরেন আপনি ফেসবুকে যাচ্ছেন, তাহলে সেটাকে আমরা কি বলি, তাহলে আমরা সেটাকে আউটবাউন্ড বলি। যেমন এখানে উদাহরণ দিয়েছি, উইকিপিডিয়াতে অনেকগুলো ওয়েবসাইটের রেফারেন্স থাকে, তো সেটাকে আমরা কি বলি, আউটবাউন্ড। তো এটাও মেবি আমার অনেক কথা জন স্টুডেন্ট বুঝতে পারেনি।
আমি আর একটু সুন্দর মতো বুঝিয়ে দিই। ধরেন আপনি পত্রিকায় একটি অ্যাড দিচ্ছেন, পেপারে একটি অ্যাড দিয়েছেন যে আমার দোকানে আসো। এরকম একটি অ্যাড দিয়েছেন। তাহলে এই যে অ্যাড দিলেন আমার দোকানে আসো, এটা কি? এটা হলো আমাদের ইনবাউন্ড লিঙ্ক। ঠিক আছে? তো এখন মনে করেন এই লোকটা আপনার এই অ্যাডটি দেখে কেমন বানালাম, মনে করেন এই লোকটা হাত কাঁপছে তো। তো যাই হোক, এই লোকটা কি করলো, ওটা দেখে আপনার দোকানে আসলো। ঠিক আছে? আপনার দোকানে আসার পরে বলল যে আপনার কিসের দোকান? তো আপনি বললেন যে এটা হলো আমার ইলেকট্রনিক্সের দোকান। তো ইলেকট্রনিক্সের দোকানে আসার পরে বলল আমাকে এক হালি ডিম দেন। তো বলল ডিম তো আমার দোকানে নাই, আপনি পাশের দোকানে যান। ঠিক আছে? আমার কাছে তো ডিম নেই, আপনি পাশের দোকানে যান। তো এই যে পাশের দোকানে যান, এটা কি? এটা হলো আউটবাউন্ড লিঙ্ক। তো আমরা যদি এখানে দেখি ইন্টারনাল লিঙ্কটা কি। ইন্টারনাল লিঙ্ক হলো আপনার সাইট থেকে, আপনার নর্মালি একটি ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক থাকে। তো এই ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক থাকলে আমরা কি বলি? ইন্টারনাল লিঙ্ক। এটা নর্মাল জিনিস। ঠিক আছে? যেমন আপনার এসইও টিপস থেকে অনেকগুলো টিপস থাকে, এগুলো আমাদের ইন্টারনাল লিঙ্ক। তো আমরা একবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো সবার জন্য মোটামুটি আমরা এসইও ক্লাসের দুটো ক্লাস শেষ। ঠিক আছে? সবারকে এক্সামের জন্য শুভকামনা থাকলো। সবাই ক্লিয়ার বলে দিয়েছেন, কতটুকু বুঝতে পারছেন আপনারা নিজেরাই জানেন। শুধুমাত্র কি করবেন, ক্লাসগুলো একটু রিপিট করেন। এক্সামের জন্য শুভকামনা থাকলো। এক্সাম এর এক্সামের লিঙ্ক ঠিক 9টার দিকে পাবেন, 9টার আগেও না, 9টার পরেও না। ঠিক আছে? ঠিক 9টায়। ঠিক 9টায়। ঠিক আছে, আমরা পাবো। আমরা কোথায় দেখবো? আমরা ফিচারে চেক করব। আমার স্টুডেন্টরা অন্য জায়গায় চেক করবেন না, ফিচারে চেক করবেন। ঠিক আছে? অথবা নিউ পোস্ট থেকে চেক করবেন যে আছে নাকি নেই। ওকে? তো সবাই ভালো থাকেন, ভালো মতো পরীক্ষা দিয়েন। সবার জন্য শুভকামনা থাকলো। তো ঠিক 9টার দিকে আমরা লিঙ্ক পেয়ে যাব। তো সবাই ভালো থাকবেন। গুড নাইট।